সব খবর নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মহিউদ্দিন মথু। শপথ নেবার পরের দিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্টন করেছেন প্রধান উপদেষ্টা। তিনি একাই দায়িত্বে আছেন ২৭ মন্ত্রণালয়ের। দুপুরে প্রধান উপদেষ্টার আবাসিক কার্যালয়ে যমুনায় বৈঠকও করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। পরে দুজন উপদেষ্টা গণমাধ্যমকে জানিয়েছেন, এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই তাদের মূল লক্ষ্য। বিশ্বস্ততার সহিত পালন করিব। বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেন। শুক্রবার সকালে অন্তর্বর্তী সরকারের দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে প্রতিরক্ষা, সশস্ত্র, জনপ্রশাসন, জ্বালানি, বিদ্যুৎ সহ ২৭টি মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের কাছে রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। স্বরাষ্ট্রে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, পররাষ্ট্রে ডক্টর তৌহিদ হোসেন, আইনে ডক্টর আসিফ নজরুল, অর্থ ও পরিকল্পনায় ডক্টর সালেউদ্দিন আহমেদ, স্থানীয় সরকারে হাসান আরিফ, শিল্প মন্ত্রণালয়ে আদিলুর রহমান খান, পরিবেশ ও বনে সৈয়দা রিজওয়ানা হাসান, সমাজ কল্যাণে শারমিন মুর্শিদকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্যে নূরজাহান বেগম, ধর্মে খালিদ হোসেন এবং ফরিদা আক্তার পেয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। শিক্ষার্থীদের পক্ষে সরকারে থাকা নাহিদ ইসলাম, আইসিটি ও আসিফ মাহমুদ সামলাবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায় ও ফারুকী আজমের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ না হওয়ায় তাদের নামে কোনো দপ্তর বন্টন হয়নি। শুক্রবার স্মৃতিসৌধ ও শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতার পর বেলা 11:30টার দিকে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টারা আসেন রমনার যমুনা ভবনে। পরে উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বৈঠকের সারসংক্ষেপ তুলে ধরেন। প্রধান উপদেষ্টা আছেন, উনি আগামীকাল রংপুরে যাবেন আবু সাইদের পরিবারের সাথে দেখা করতে। সাথে আমাদের দুজন যে ছাত্র প্রতিনিধি আছে, শিক্ষার্থী প্রতিনিধি, তারাও যাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে। কত দ্রুত বিচার কার্য শুরু করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করবেন। আইসিটি আর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল হলেও ওগুলোর অধীনে অনেকের শাস্তি হয়েছে বা অনেকে জেলে আছে, অনেকের বিরুদ্ধে মামলা চলছে। হয়রানিমূলক মামলার মধ্যে ওই মামলাগুলো আনা হবে। এখনই মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই। আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি, সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার, শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নিব। শেষ পর্যন্ত গণতন্ত্রের দিকেই আমাদের যাত্রা করতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের প্রতিটি মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত করার কথা জানান উপদেষ্টা নাহিদ ইসলাম। এখন আমাদের সময় হচ্ছে বাংলাদেশকে আবার নতুন করে গঠন করে গড়ে তোলা। সেই জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সহকারী উপদেষ্টা বা এইরকম ভাবে কোনো একটা পদায়ন করে যে ছাত্রদের ওই মন্ত্রণালয়ে একটা হচ্ছে তদারকির সুযোগ থাকা, বক্তব্যে রাখার সুযোগ থাকা, সেই ব্যবস্থাটি থাকবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তার আবাসিক কার্যালয়ে যমুনায় উঠলেও সেখানে দিনভর শুভেচ্ছা জানাতে আসা কোনো শ্রেণী পেশার মানুষকে দেখা যায়নি। নূরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। মহান মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান তারা। সেখানে আনুষ্ঠানিকতা শেষে আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে। গভীর শ্রদ্ধায় স্মরণ করেন ভাষা শহীদদের। শপথ গ্রহণের পরদিন শুক্রবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। সকাল 9:30টার কিছু পর সেখানে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপরই শ্রদ্ধা নিবেদনের পালা। প্রথমেই স্মৃতিসৌধের মূল বেদিতে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের। শ্রদ্ধা নিবেদনের পর বৈরী আবহাওয়ার মাঝেও বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। এ সময় বাজানো হয় বিউগল, জানানো হয় রাষ্ট্রীয় সালাম। পরে শ্রদ্ধা জানায় উপদেষ্টা পরিষদ। উপস্থিত 13 উপদেষ্টাকে সাথে নিয়ে শ্রদ্ধা জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা।
সাভারের সকল আনুষ্ঠানিকতা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন নতুন সরকারের সদস্যরা। প্রথমেই ভাষা আন্দোলনের ২০ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। অন্তর্বর্তীকালীন রাষ্ট্র পরিচালনার জন্য প্রধান উপদেষ্টা সহ অন্যদের শপথ গ্রহণের পক্ষে মত দিয়েছিলেন আপিল বিভাগ। গতকাল শপথ পড়ানোর বিষয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান বিচারপতির কাছে মতামত চান। সে সময়ে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 7 বিচারপতি ভার্চুয়ালি যুক্ত হয়ে ওই মত দেন। আজ সুপ্রিম কোর্ট প্রশাসন মতামত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে, রাষ্ট্রপতি বলেছেন দেশে প্রধানমন্ত্রী ও সংসদ না থাকা অবস্থায় রাষ্ট্র পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের মতামত দরকার। পরে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী মতামত দিয়ে আপিল বিভাগ বলেন, সংসদ না থাকা অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জাতিসংঘের সমর্থন আছে বলে জানিয়েছেন ঢাকায় আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান তিনি। বলেন, বেলা 11টার দিকে গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। গোয়েন লুইস বলেন, বাংলাদেশের চলমান সহিংসতা বন্ধের পাশাপাশি অর্থনীতি এগিয়ে নিতে আলোচনা অব্যাহত রাখবে জাতিসংঘ। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীর বাংলাদেশ কিভাবে গড়ে তোলা হবে এসব বিষয়ে উন্নয়ন অংশীদার হিসেবে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়েছে। বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগীদের শঙ্কা কেটে গেছে বলে দাবি করেন আমির খসরু। বৈঠকে ঢাকাস্থ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ হুমা খান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়দ অংশ নেন। বাংলাদেশের উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হবে, সেই সাথে পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে যাব। সহিংসতা বন্ধ করে সকলকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। হিউম্যান রাইটস ফিরিয়ে আনা, বাংলাদেশের উন্নয়ন পার্টনার যারা আছে তারা বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে সকলের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আজকে সকলের সেই সংখ্যা কেটে গেছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানালো বিশ্বের নানা দেশ ও জোট। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জানান, গণতন্ত্রকে এগিয়ে নিতে ঢাকার সাথে কাজ করতে চায় ওয়াশিংটন। ইউরোপীয় ইউনিয়নও বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে। জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ জানান, গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় সহযোগিতায় আগ্রহী ইইউ। শুক্রবারই বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানায় চীন। পারস্পরিক সহায়তা বৃদ্ধিতে নতুন সরকারের সাথে কাজ করতেও আগ্রহী বেইজিং। ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণকে সহায়তা করতে প্রস্তুত জাতিসংঘ। কোটা সংস্কার আন্দোলনে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বিকেলে হাসপাতালে আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ খবর নেন তারা। বলেন, অবকাঠামোর চেয়ে মানুষ গুরুত্বপূর্ণ। অসুস্থদের যথাযথ চিকিৎসার জন্য প্রয়োজনে সিএমএইচে এবং বিদেশে নেওয়া হবে। তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানান সমন্বয়করা। আরও বলেন, আহতদের তালিকা তৈরির কাজ চলমান রয়েছে। তাদের চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রের। এখানেও টিম গঠন করা হয়েছে বিভিন্ন ওয়ার্ডে দেখার জন্য, এবং ঢাকার বাইরের অন্যান্য হসপিটালে জেলা পর্যায়ে এবং বিভাগ পর্যায়ে অন্য হসপিটালে দেখার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টিম গঠন করা হয়েছে। আমাদের ভাইরা সুস্থ হয়ে বাড়ি না যাওয়া পর্যন্ত আমাদের এই যে রাজপথে নেমে আসা ভাইদের খোঁজে বোনদের খোঁজে সেটি থামবে না। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে সরকার পতনের পর দেশের সংখ্যালঘু সম্প্রদায় আতঙ্কে আছে। এই পরিস্থিতিতে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিসের নেতৃত্বে একটি দল ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন। এ সময় তারা আলোচনা করেন মন্দির কর্তৃপক্ষের সাথে। ভিন্ন মতাবলম্বীদের বাসাবাড়ি এবং বিরোধী মতের সবাইকে নিরাপত্তা দেওয়ার কথা জানান তারা। বলেন, দুর্বৃত্তদের প্রশ্রয় দিতে এই আন্দোলন করা হয়নি। কোথাও হামলার ঘটনা ঘটলে ছাত্র সমাজকে জানানোর অনুরোধ করা হয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেছেন। দুপুরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দুপুরে গভর্নর 1 পৃষ্ঠার পদত্যাগপত্রটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রহমান খানের কাছে জমা দেন। এতে তিনি পদত্যাগের জন্য ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেন। গত 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে বাংলাদেশ ব্যাংকে যাননি গভর্নর আব্দুর রউফ তালুকদার। রাজধানীর বিভিন্ন স্থানে আজও ট্রাফিক কন্ট্রোলের কাজ করছেন শিক্ষার্থীরা। সড়কে বেড়েছে যান চলাচল, পেশাদারিত্বের সাথেই তা নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। পাশাপাশি রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বাজার তদারকি করছে তারা। সাধারণ মানুষও এগিয়ে আসছেন শিক্ষার্থীদের সহযোগিতায়। তরুণরা বলছেন, সবার আগে দেশ, দেশ সংস্কারে এখন সবাই ঐক্যবদ্ধ। দেশ এখন তরুণদের হাতে, তাই অন্যান্য দায়িত্বের পাশাপাশি ট্রাফিক বিভাগের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। রোদ বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে ব্যস্ত তারা। সাথে আছেন আনসার সদস্যরাও। আমাদেরকে সাহায্য করার নমুনা দেখে বোঝা যাচ্ছে যে মানুষ আসলে এতদিন অতিষ্ঠ ছিল। আমাদের ডিরেকশনে সবাই ট্রাফিক মানতেছে, জনগণরা আমাদের অনেক হেল্প করতেছে। অ্যাম্বুলেন্সের জন্য আলাদা একটা লাইন করে দিছি যাতে ওনারা তাড়াতাড়ি যেতে পারে। এত কষ্ট করতেছে রোদের মধ্যে, তারপরে ওদের মনে এত আনন্দ, আমাদের মনে অনেক আনন্দ। আমরা একটা নতুন বাংলাদেশ চাই, এখানে সব ধরনের নিয়ম মানব। শিক্ষার্থীদের সুবিধার্থে তাদের অনেককে সরবরাহ করা হয়েছে নির্দিষ্ট পোশাক, ছাতা সহ অন্যান্য সামগ্রী। শিক্ষার্থীরা বলছেন, কষ্ট হলেও দেশের জন্য কাজ করতে পেরে খুশি তারা। যারা ট্রাফিক মানে নাই বা হেলমেটবিহীন ছিল তাদের 10 মিনিট আমরা এই ট্রাফিকের দায়িত্ব দিয়েছি। আমরা 3টা লাইনে গাড়িগুলোকে পার করতেছি, ইমার্জেন্সি লেন আর রিক্সার জন্য একটা লেন প্লাস একটা বাসের জন্য একটা লেন, এইভাবে আমরা কাজ করতেছি। সাধারণ মানুষও শিক্ষার্থীদের কাজে সন্তুষ্ট। বলছেন, ট্রাফিক আইন পরিপূর্ণভাবে না জানলেও পেশাদারিত্বের সাথে যানজট নিরসন করছেন তারা। এই ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, ওরা যেন একটু দিক নির্দেশনা দেয় আমাদের স্টুডেন্টের উদ্দেশ্যে। প্রত্যেকটা সিরিয়ালে আগে আমাদের যে সিগন্যালগুলোতে 10 মিনিট 20 মিনিট দাঁড়িয়ে থাকতে হতো, এখন অনেকটাই কম দাঁড়ানো হচ্ছে। বিনা স্বার্থে যেন তারা শ্রম দিছে, এটা তাদের অনেক আনন্দের বিষয়, খুশির বিষয়। কারণ তারা দেশটার আবার সুন্দর করে সাজাইতে চাইতেছে। না বেশিক্ষণ তারা করে এলায় না, 5 থেকে 4 মিনিট তারপর ছেড়ে দেয়, আর এমনি কোনো যানজটও নাই। বাজার নিয়ন্ত্রণেও মাঠে নেমেছে শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন জায়গায় দেখা গেছে তাদের তৎপরতা। তারা কথা বলছে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে, যাচাই করছে দাম, তাগিদ দিচ্ছে সবাইকে সচেতন থাকার। ছাত্র সমাজের সবাই, সকল ভাইরা মিলে আমরা মনিটরিং এর কাজে আসছি, যাতে কেউ বাড়তি দাম বা জনমানুষকে কোনো ভোগান্তিতে না ফেলাইতে পারে। জেলা কর্তৃক আমাদের বাজার মনিটরিং চলছে, আমরা আশা করি এই মনিটরিং আমরা অব্যাহত রাখবো। শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসছেন সাধারণ মানুষও। খাবার ও পানি দিয়ে এই পরিবর্তনের ভাগীদার হচ্ছেন অনেকেই। সবার চাওয়া, নতুন করে আবারও যাত্রা শুরু করুক বাংলাদেশ। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ রাহুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। গেল 4 আগস্ট জেলার জজকোট প্রাঙ্গণে গুলিবিদ্ধ হয়েছিল সে। রাহুল রানীগঞ্জ এহিয়া কলেজ এইচএসসি 2য় বর্ষের শিক্ষার্থী ছিল। এক দফা দাবির সমর্থনে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে ছাত্রদের মিছিল শহীদ মিনারের দিকে আসছিল। এই সময় পুলিশের গুলিতে আহত হয় রাহুল সহ কয়েকজন। এতদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল রাহুল। রাজশাহীতে কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থী আলী রায়হানের জানাজায় বৃষ্টি উপেক্ষা করে অংশ নিয়েছিলেন কয়েকশো মানুষ। বিকেলে রাজশাহী কলেজের মাঠে জানাজায় নামাজ অনুষ্ঠিত হয়। অংশ নেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ছিলেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানও। আলী রায়হান রাজশাহী কলেজের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। নগরীর তাহেরপুর এলাকার বাসিন্দা ছিলেন তিনি। গত 5 আগস্ট আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন রায়হান। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গায়েবী মামলা ও বিভিন্ন ধরনের অপচর্চার কারণে মানুষের মধ্যে পুলিশের বিরুদ্ধে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই মন্তব্য করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AK
এম মিজানুর রহমান রাতে সদর থানার যমুনা টিভিকে জানান তিনি এ সময় সকল হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শাস্তির দাবিও জানান। আইজিপির নির্দেশে শনিবার থেকে সকলকে কাজে ফেরার আহ্বান জানান বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পুলিশ এখানে হত্যা হয়েছে, পুলিশকে পুড়িয়ে মারা হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে, তার বিচারও হওয়া উচিত। যেহেতু পুলিশ মানুষকে নিরাপত্তা দেয়, তাই পুলিশের যদি এই বিচারগুলি না হয় তাহলে মানুষের পুলিশের প্রতি আর ভয় থাকবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে জেলা সদরে আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। শহরের কোর্ট মসজিদ, কোর্ট এলাকা সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গি গিয়ে শেষ হয়। সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজম সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ ও মহিলা আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়। বক্তব্য রাখেন অনেকে। পরে বিকেলে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত ও দেশ থেকে বাধ্য করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল হয়েছে। জেলার চন্দ্রদিঘলির ঢাকা খুলনা মহাসড়কের বিজয়পাড়া এলাকায় এসব কর্মসূচি পালন করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। মাদারীপুরের শেখ হাসিনা পদত্যাগ ও দেশ থেকে বাধ্য করার অভিযোগে বিক্ষোভ মিছিল হয়েছে। জেলার রাজৈর ও গোপালগঞ্জের মকসুদপুর আওয়ামী লীগের নেতাকর্মীরা যৌথ উদ্যোগে এই মিছিল করে। শুক্রবার দুপুরে এই মিছিলে বিক্ষোভকারীরা শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার দাবি জানান। পরে মিছিলটি টেকেরহাট এলাকায় গেলে বিএনপির তরুণের ব্যানার ছিঁড়ে ফেলে বলে অভিযোগ করেন স্থানীয় নেতারা। খুলনায় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে পুলিশ সদস্য ও ছাত্র জনতা। বিকেলে খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে পুলিশ এই প্রত্যয় ব্যক্ত করেন। সভায় কেএমপি কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের পক্ষে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সভায় বর্তমান পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সততার সাথে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। জেলার বেশিরভাগ থানায় ফিরতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। মৌলভীবাজারে বাজারের আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এক ইউপি চেয়ারম্যান। আহত হয়েছে অর্ধশতাধিক। নিহত সিরাজুল ইসলাম ছানা পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পুলিশ জানায়, রাজনগর উপজেলার মধুর বাজারের নিয়ন্ত্রণ নিয়ে চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের সাথে বিরোধ চলছিল বিএনপি নেতা পিন্টু সুলতানের। এরই জেরে সকালে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। গুলিবিদ্ধ হয়ে নিহত হন সিরাজুল ইসলাম। সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জব্দ হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র। আহতদের মৌলভীবাজার ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঁদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে টিসিবির পণ্য জব্দ করল প্রশাসন। সকালে ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউপি চেয়ারম্যান শরীফ খানের বাড়িতে অভিযান চালায় প্রশাসন ও সেনাবাহিনী। এ সময়ে তারা গুদামঘর থেকে জব্দ করা হয় 50টি ককটেল, সরকারি কম্বল, টিসিবির চাল, ডাল, তেল, চিনি সহ নানা পণ্য। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে পলাতক রয়েছেন চেয়ারম্যান শরীফ খান। নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় রাজনীতিবিদ ও শিক্ষার্থীদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা মিলনায়তনে আয়োজিত সভায় গত কয়েকদিনে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিভিন্ন স্থানে সংঘাত ও জননিরাপত্তার বিষয় তুলে ধরা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এই সময়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করার আহ্বান জানান বক্তারা। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।